শঙ্কা যেটা ছিল সেটাই সত্যি হয়েছে। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যেতে ব্রাজিলের আজকে জয়ের বিকল্প ছিল না, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে তারা জিততে পারেনি, 1-1 গোলে ম্যাচটা ড্র করেছে। এতে গ্রুপের রানার্স আপ হয়েই পরের রাউন্ডে উঠেছে ব্রাজিল। আর রানার্স আপ হয়ে যাওয়াতে কোয়ার্টার ফাইনালে এখন তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে ব্রাজিল, যা তাদের জন্য কিছুটা কঠিন করে দিল রাস্তাটাকে। এই যে ব্রাজিলের ওভারঅল পারফরমেন্স, তারা গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেললো, এর মধ্যে মাত্র জিততে পেরেছে একটিতে, 2টি ম্যাচ ড্র করেছে। তারা জিততে পারছে না কেন, তাদের রাস্তাটা এখন কেমন হলো, ভিনিসিয়াসের হলুদ কার্ড ইস্যু, সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর রাজ শুভনারায়ণ চৌধুরীর সঙ্গে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, আজ কলম্বিয়ার সঙ্গে ব্রাজিল যে ড্র করলো এবং তাদের যে ম্যাচের যে পারফরমেন্স, তাদের হতাশা কিংবা আসলে ব্রাজিল কেন পারছে না, ব্রাজিল কেন জিততে পারছে না? আচ্ছা, ব্রাজিলের যেটা হচ্ছে যে এই ব্রাজিলকে নিয়ে গত কয়েকদিনে এই কথাগুলো অনেকবারই বলা হচ্ছে যে ব্রাজিলের ঠিক সেভাবে আপনার ব্রাজিল কিন্তু অনেক দিন ধরেই ঠিক ব্রাজিল যে মানুষ যে কারণে ব্রাজিলের খেলা দেখে, যে ব্রাজিলের খেলা মানে সৌন্দর্য, একটা যোগাবনিত যেটাকে বলে, সেটা কিন্তু ব্রাজিলের মধ্যে অনেক দিন ধরেই নেই। হ্যাঁ, এটার অনেক কারণ হতে পারে। অনেকে বলছেন যে ব্রাজিলের অনেক প্লেয়ার ইউরোপের বেশিরভাগ প্লেয়ার ইউরোপিয়ান ক্লাবে খেলে, তো সেখানে সেটার একটা ইফেক্ট পড়ে। সব কিছু মিলিয়েই ব্রাজিলের এখন এই অবস্থা। কিন্তু আজকে এবারের কোপা আমেরিকা যদি আমরা ধরি, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্রাজিলের নেইমার না থাকলে তো যে কোনো দলকেই ভোগাবে। তো এখন নেইমার নেই, সেটা তো অনেক দিন ধরেই জানা। স্টিল ব্রাজিল এরকম খেলার একটা কারণ হচ্ছে আপনার যেমন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের হয়ে যেরকম খেলছেন তিনি, বা রিয়াল মাদ্রিদের যেরকম তার পারফরমেন্স, ব্রাজিলে কিন্তু সেটা তাকে এখন পর্যন্ত খুব বেশি একটা দেখা যায়নি। প্যারাগুয়ের বিপক্ষে 2টি গোল করেছেন, কিন্তু ফার্স্ট ম্যাচে কোস্টারিকার এগেনস্টেও তাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। আজকে তো একেবারেই নেই। আজকে আমরা গতদিনই ব্রাজিলের ম্যাচে যখন প্রিভিউ করছিলাম, আমরা বলছিলাম যে কলম্বিয়ার ডিফেন্ডাররা কিন্তু একটু আপনার ফিজিক্যালি বেশ টাফ এবং পেসি। তো যেটা হচ্ছে ভিনিসিয়াসের মানে খুব গতিসম্পন্ন এবং ফিজিক্যালি টাফ এমন প্লেয়ারদের এগেনস্টে ভিনিসিয়াস কিন্তু কিছুটা সাফার করেন, যেটা আজকে দেখা গেছে। এবং যেটা হচ্ছে যে ওই যে আমরা যেটা বললাম, নেইমার না থাকার কারণে যেটা হচ্ছে আপনার এক একটা দলে তো এক একজনের উপর ফোকাসটা থাকে। আর্জেন্টিনায় মেসি, ব্রাজিল এতদিন নেইমার ছিল, এখন সেই ফোকাসটা ভিনিসিয়াসের উপর পড়ছে। তো অপোনেন্ট ডেফিনেটলি ভিনিসিয়াসকে মার্ক বেশি করবেন, হয়তো 2জন বা 3জন প্লেয়ার সবসময় ভিনিসিয়াসের আশেপাশে থাকবেন। তো এখন এটা তো যে কোনো বড়ো প্লেয়ারই এই সমস্যায় পড়তে হয়, এবং এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই তারা বড় প্লেয়ার। তো ভিনিসিয়াস এখন পর্যন্ত ব্রাজিলের জার্সি সেটা দেখাতে পারেন। এখন ব্রাজিলের যদি আমরা বিবেচনা করি যে ব্রাজিল কেন খেলতে পারছে না, ব্রাজিলে কিন্তু আপনার সমস্যা অনেকগুলোই। আপনার কোচের ট্যাকটিক্স যদি ধরেন, কোচ প্রথম ম্যাচে কোস্টারিকার, এটা আমরা গতদিন আলোচনা করছিলাম যে প্রথম ম্যাচে কোস্টারিকার এগেনস্টে ব্রাজিল যেই ট্যাকটিক্সে খেলেছে সেটা একটু বেশি ডিফেন্সিভ ছিল, হয়তো সেই কারণে ব্রাজিল সেদিন গোল পায়নি। ব্রাজিল আজকের ম্যাচেও কিন্তু শুরুতে ব্রাজিল কিন্তু খুব একটা, হ্যাঁ ব্রাজিলের বল পজিশন বেশি ছিল, কিন্তু ব্রাজিল যে খুব একটা ভালো খেলেছে, কলম্বিয়া কিন্তু বেশি ডমিনেন্ট ছিল। এবং এটা ব্রাজিলের পাওয়ার সমর্থক কতটা মানতে চাইবেন সেটার একটি কোয়েশ্চেন থাকে, বাট বেশিরভাগ ব্রাজিল সমর্থকই মানবেন যে ব্রাজিলের খেলা মন তো ভরায়নি, ইভেন আজকে কলম্বিয়ায় জেতার চান্সটা বেশি ছিল। তো ব্রাজিলের এখানে যেটা হচ্ছে যে ব্রাজিলের মাঝ মাঠে কন্ট্রোল করার মতো প্লেয়ার খুবই, আপনার যেটা হয় যে নেইমার বা মেসির মতো যখন একজন প্লেয়ার থাকে, তখন হয়তো মাঝ মাঠে কন্ট্রোল করার প্লেয়ার খুব বেশি প্রয়োজন পড়ে না, যেটা যেমন জার্মানিতে ক্রুজ বা আপনি স্পেনের রদ্রি, এরকম প্লেয়ার থাকলে হয়তো মাঝ মাঠে কন্ট্রোলটা বেশি থাকে। তো আর্জেন্টিনায় এখন প্লেয়ার এসেছেন, ম্যাকলিস্টার আছেন, এনজো ফার্নান্দেজ আছেন, এটা গতদিন আমরা বলছিলাম। ব্রাজিলে তেমন কোনো প্লেয়ার নেই। এখন নেইমার যখন থাকে তখন হচ্ছে এমন প্লেয়ারের অভাবটা অতটা বেশি করে চোখে পড়ে না, কারণ হচ্ছে নেইমার মাঝ মাঠে আপনার খেলা গড়ে দেওয়া বলুন, নেইমার বা মেসি টাইপের যে প্লেয়াররা থাকেন তারা একটু নিচে নেমে এসে মাঝ মাঠ থেকে খেলাটা গড়ে দেওয়া বলুন, অ্যাটাক তৈরি করে দেওয়া বলুন, মাঝমাঠ থেকে অ্যাটাকের মানে স্ট্রাইকার পর্যন্ত বল যে সমন্বয়টা, সেটা অনেকগুলো দায়িত্বই তারা একই প্লেয়ার পালন করে যান। সেই কারণে তখন হচ্ছে ওই সময়গুলোতে আপনারা হয়তো মাঝমাঠে কন্ট্রোল যারা করবেন, যে ক্রুজ বা রদ্রি টাইপ প্লেয়ার, ওই টাইপের প্লেয়ারের প্রয়োজনটা অতটা হয়তো চোখে পড়ে না। কিন্তু নেইমার না থাকায় ভিনিসিয়াস আজ যাই হন, তিনি নেইমার নন। ভিনিসিয়াস আপনার খুবই গতিসম্পন্ন একজন, তার স্কিল সেট আলাদা। তিনি একটা উইং ধরে হয়তো দৌড়াবেন, প্লেয়ার কাটিয়ে ভেতরে ঢুকবেন, কিন্তু তিনি খেলা ডিকটেট করবেন এরকম প্লেয়ার ভিনিসিয়াস নন। তো নেইমার না থাকায় ওই জায়গাটাতে ব্রাজিলের একটু প্রবলেমটা আরও বেশি করে চোখে পড়ছে, যে ব্রাজিলের মাঝমাঠে কন্ট্রোল করার মতো প্লেয়ার খুব বেশি নেই। এটা একটা বড় সমস্যা। ব্রাজিলের গোল করার লোকের অভাব, এটা তো ব্রাজিলের এটা যেটা অনেকদিন ধরে বলা হচ্ছে যে রিভালদো, রোমারিওদের দেশে এখন স্ট্রাইকার পাওয়া যাচ্ছে না। আবার ওইদিকে যদি একটু পেছনে আসেন আপনি, কাফু বা রবার্তো কার্লোসদের দেশে ব্রাজিল এখন ঠিক সেইভাবে, আপনি ব্রাজিলে এখন কজন উইংব্যাকের নাম আপনি বলতে পারেন যারা
ক্লাব ফুটবলও খুব বেশি ডমিনেট করে খেলছেন নেই। তো এবং দুইজন উইংব্যাক যদি ভালো হন, একজন কোচের জন্য ট্যাকটিক্স সাজানোটা অনেক সহজ হয়েছে। আজকে কলম্বিয়ার কিন্তু দুজন উইংব্যাক বেশ গতিসম্পন্ন এবং তারা মাঠের ওপর নিচ খুব দ্রুত ওঠানামা করতে পারেন এবং তাদের স্কিল আছে, স্কিলসের ডিফারেন্ট। কলম্বিয়া ডিফারেন্ট ট্যাকটিক্সে খেলে। কলম্বিয়া আমরা যেটাকে ভার্টিক্যাল ফুটবল বলি, তা কলম্বিয়া কিন্তু খুব বেশি যে আপনার স্লো ফুটবল খেলাবে তা না, তারা অনেক বেশি পেসের উপর ভার্টিক্যাল ফুটবল খেলে। তাদের সেই স্কিল সেটের জন্য তাদের প্লেয়ার আছে। ব্রাজিলের নিজেদের স্কিল সেটের জন্য প্লেয়ার নেই। তো ওই সব কিছু মিলিয়েই ব্রাজিলের এরকম অবস্থা। ব্রাজিল আজকে ড্র করাতে কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখন উরুগুয়ে। একদিকে ম্যাচটা তো খুবই কঠিন, যেহেতু মানে প্রতিপক্ষ বিবেচনায়, আবার সেই ম্যাচে ভিনিসিয়াস খেলতে পারবেন না, ভিনিসিয়াস নিষিদ্ধ হয়েছেন। তো ভিনিসিয়াসের অভাব উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে ভোগাবে কি না? এটা উত্তর দেওয়াটা একটু ট্রিকি, কারণ হচ্ছে আপনি যদি দেখেন ভিনিসিয়াস এখন পর্যন্ত 3 ম্যাচে শুধুমাত্র একটাতেই ভালো খেলেছেন, প্যারাগুয়ে। এবং ভিনিসিয়াস এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে বলার মতো তেমন কিছুই করতে পারেনি। আবার বড় ম্যাচে, স্পেশালি ন্যাশনাল টিমে বড় ম্যাচে ভিনিসিয়াসকে খুব কম সময় হয়েছে ভিনিসিয়াস ম্যাচে খুব বেশি দেখা যায় যে ভিনিসিয়াস আছেন, এটা নোটিস করাতে পারেন তিনি কমই। এইসব কিছু বিবেচনাগুলো হয়তো মোটা দাগে বলে দেওয়া যায় যে হ্যাঁ ভিনিসিয়াস না থাকে এটা হয়তো ব্রাজিল সেভাবে সমস্যা পড়বে না। কিন্তু একটা যেহেতু ভিনিসিয়াসই এখন ব্রাজিল টিমের ফোকাল পয়েন্ট, যেহেতু নেইমার নেই, ভিনিসিয়াসই ফোকাল পয়েন্ট। ভিনিসিয়াস খারাপ খেলুন বা ভালো খেলুন, ভিনিসিয়াসের জন্যই কিন্তু অপোনেন্ট 1 জন 2 জন 3 জন প্লেয়ার রেখে দেন। তো এইসব ক্ষেত্রে যেটা থিওরিটিক্যালি বলা হয় যে আপনার যদি ভিনিসিয়াসের সামনেই 2-3 জন প্লেয়ার থাকে, তখন আপনার অন্য পাশের প্লেয়ারদের জন্য একটু জায়গা তৈরি হয়। তো ভিনিসিয়াস না থাকাটা ওই জায়গাটাতে ডেফিনেটলি ব্রাজিল একটু ঝামেলায় পড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে ভিনিসিয়াস আজকে ভালো খেলেনি তাই বলে আগামীকালও ভালো খেলবে না, ব্যাপারটা তো তা না। তো সেক্ষেত্রে আমার মনে হয় ভিনিসিয়াসের অভাব ডেফিনেটলি ব্রাজিল ভুগবে। সেক্ষেত্রে আর আরেকটা জিনিস হচ্ছে ভিনিসিয়াসের এইটা রিয়াল মাদ্রিদের জার্সিতে অনেকবার হয়েছে যে ভিনিসিয়াসের ক্ষেত্রে এটা সমালোচনা যে উনি মাঠে নিজের মাথা ঠান্ডা রাখার যে ব্যাপারটা, এটা ভিনিসিয়াসের মধ্যে এখনও আসেনি। আজকে তার এটা গতকাল ম্যাচের আগে ব্রাজিল কোচকে এটা নিয়ে কোশ্চেনও করা হয়েছিল যে কয়েকজন প্লেয়ার ছিল যাদের একটা হলুদ কার্ড খেলেই তারা কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না, তাদের মধ্যে একজন হচ্ছেন ভিনিসিয়াস। তো ভিনিসিয়াসকে খেলাবেন কিনা, তখন ব্রাজিল কোচ বলেছেন যেহেতু আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাদের জন্য, জিততে হবে, তখন তাকে ভিনিসিয়াসকে খেলাতে যেত। সেক্ষেত্রে ভিনিসিয়াসের আজকে একটু কেয়ারফুল থাকা উচিত ছিল এবং ম্যাচের এমন ম্যাচে তিনি ম্যাচের 7 মিনিটেই হলুদ কার্ড দেখে গেলেন, এটা ব্রাজিলকে আসলে খুব ব্রাজিলকে ভোগাবে। এটা ভিনিসিয়াসের একটু কেয়ারফুল থাকা দরকার ছিল। আপনি বলছিলেন যে আজকের ম্যাচটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে শীর্ষস্থান ধরে রাখা কিংবা শীর্ষস্থানে যাওয়ার জন্য আসলে এখন এই ম্যাচে আবার দুটো কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, একটা অফসাইড গোল বাতিল কিংবা পেনাল্টি নিয়ে। এই কন্ট্রোভার্সি নিয়ে আপনি কী বলবেন? আচ্ছা, যেটা হচ্ছে কন্ট্রোভার্সি দুইটাই ফার্স্ট হাফে আপনার কলম্বিয়া প্রথমে একটা গোল করেছিল, যেটা হামেস রদ্রিগেজের ফ্রি কিক থেকে দাভিনসন সানচেজ হেড করেছিলেন, বল জালে জড়িয়েছিল, কিন্তু সেটা অফসাইডের জন্য বাতিল করা হলো। ভিআর প্রায় 3 মিনিট ধরে এটা অ্যানালাইজ করেছে। কিন্তু এবার কোপা আমেরিকায় একটা বড় দুর্বলতা হচ্ছে ভিআরের কিন্তু যে আপনার অফসাইডের জন্য যেটা করা হচ্ছে সেটা অনেক দূরের অ্যাঙ্গেল থেকে। এটা এর আগে আমরা ইউএসএ উরুগুয়ের ম্যাচে গতকালকে দেখেছি, আজকেও যেটা দেখা গেলো অনেক দূর থেকে দেখা হচ্ছে, এটা একটা বড় প্রবলেম। আরেকটা হচ্ছে যেটা বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, মার্কা বলুন বা আর্জেন্টাইন কিছু সংবাদ মাধ্যম, তারা বলছে যে এটা একটু মানে সাদা চোখেও কিছুটা চোখে পড়েছে যে গোলটা করেছেন দাভিনসন সানচেজ, কিন্তু ভিআর যখন অফসাইডের চেকটা করছিল তখন যে মানে কলম্বিয়ার প্লেয়ারকে সবার শেষে ছিলেন সেটা ধরে তো দাগটা টানা হয়, সেই দাগটা টানা হয়েছে তাদের স্ট্রাইকারকে দিয়ে। তিনি অফসাইডে ছিলেন, দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন কিনা এটা ডাউটফুল। সো এদিক থেকে কলম্বিয়ার গোলটা বাতিল করা ঠিক হয়েছে কিনা এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। অন্যদিকে হচ্ছে ব্রাজিল গোল খাওয়ার আগে ঠিক 2 মিনিট আগে, মিনিট 2 আগে ভিনিসিয়াসকে কিন্তু ফাউল করা হয়েছিল কলম্বিয়ার বক্সে। তো এটাতে পেনাল্টি দেওয়া যেত কিনা এটাও ভিআর অনেকক্ষণ অ্যানালাইজ করেছে, এটা নিয়েও কোশ্চেন আছে। এটা সাদা চোখে দেখে আমাকে যদি বলেন, আমার মনে হচ্ছে যে এটা পেনাল্টি দেওয়া উচিত ছিল, ব্রাজিলের পেনাল্টিটা প্রাপ্য ছিল, কারণ ভিনিসিয়াসের পায়ে বল লেগে বলটা অন্যদিকে গেছে, ডিফেন্ডারের পায়ে কিন্তু বল লাগেনি। কিন্তু এখানেও আবার অনেকের অনেক মত আছে, যেমন আমি এটাই অনেকক্ষণ ধরে ফলো করছিলাম যে অন্যরা কী বলছে, আমার কাছে মনে হচ্ছে পেনাল্টি, কিন্তু অন্যরা কী বলছে। তো টুইটারে দেখলাম যে অনেক জার্নালিস্টই বলছেন যে এটা পেনাল্টি ছিল, কিন্তু আবার গার্ডিয়ান, যেমন ইংলিশ যে ফেমাস নিউজ পেপার গার্ডিয়ান, তারা বলছে যে না এটা ডিফেন্ডারের পায়ে বলা হয়েছে। তো তার মানে হচ্ছে এখানেও মানুষের 2 ধরনের মত আছে। বাট আমার মনে হচ্ছে যে কলম্বিয়ার গোলটা হয়েছে কি হয়নি সেটা নিয়ে ডাউট আছে, বাট ভিনিসিয়াসের পেনাল্টিটা ব্রাজিলের প্রাপ্য ছিল।
আমরা আজকের ম্যাচের প্রসঙ্গ এখন বাদ দিয়ে একটু সামনের দিকে আগাই। এখন সামনে কোয়ার্টারের পথ অর্থাৎ সেমিতে ওঠার জন্য যে লড়াই, আর দল নিশ্চিত হয়েছে। কোয়ার্টারে আসলে কেমন পরীক্ষা অপেক্ষা করছে আর্জেন্টিনা ব্রাজিলগুলো দলগুলোর জন্য আর কি? আচ্ছা, এটা টুর্নামেন্টের সূচি যখন তৈরি হয়ে গেছিলো তখনই বোঝা যাচ্ছিলো যে আর্জেন্টিনার জন্য রাস্তাটা অনেক সহজ হয়ে যাচ্ছে, ব্রাজিলের জন্য রাস্তাটা খুব কঠিন হবে। তো ব্রাজিল এমনিতেই গ্রুপেই আর্জেন্টিনার সাথে তুলনা করলে যদি আমরা বলি, আর্জেন্টিনার গ্রুপে ছিল আপনার কানাডা বা পেরু, এই টাইপের টিম। ব্রাজিল গ্রুপে অলরেডি কলম্বিয়ার সাথে খেলো, যারা কিনা এখন সাউথ আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা এবং উরুগুয়ের পাশে তাদেরকে রাখতে হবে, যে 4টা স্ট্রং টিম। তো অলরেডি কলম্বিয়ার সাথে আজকে খেললো। কলম্বিয়ার সাথে আজকে ড্র করার কারণে তাদেরকে পরের ম্যাচে পড়তে হচ্ছে উরুগুয়ের সাথে। উরুগুয়ে মার্সেলো বিয়েলসার আন্ডারে বেশ স্ট্রং হয়ে উঠেছে, এবং যেটা অলরেডি আমরা গত কয়েকদিনে বলেছি যে বিশ্বকাপ বাছাই পর্বে তারা ব্রাজিলকে হারিয়েছে, আর্জেন্টিনাকে হারিয়েছে। এবারও তারা 3 ম্যাচই জিতেছে, এবং কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য আসলেই বেশ কঠিন পরীক্ষা সেটা। হয়তো ব্রাজিল নামের কারণে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকবে, বাট শক্তি এই মুহূর্তে শুধু যদি আমরা শক্তি বিবেচনা করি সেক্ষেত্রে হয়তো উরুগুয়েকেই এগিয়ে রাখতে হয়। আর ব্রাজিল যদি সেই ম্যাচে জিতেও যায় সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনাল আবার তাদের হয়তো কলম্বিয়ার এগেনস্টেই খেলতে হবে। অন্যদিকে যদি আপনি আর্জেন্টিনার পর আমরা কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো যদি বলে দিই, আর্জেন্টিনা খেলবে ইকুয়েডরের এগেনস্টে, ভেনেজুয়েলা খেলবে কানাডার এগেনস্টে, এবং আর্জেন্টিনা যদি ইকুয়েডরকে হারায় তারা সেমিফাইনাল খেলবে ভেনেজুয়েলা এবং কানাডার মধ্যে, যারা জিতবে তাদের এগেনস্টে। তার মানে আর্জেন্টিনার জন্য ফাইনাল পর্যন্ত রাস্তাটা একেবারেই সহজ। এদিকে আপনার ব্রাজিল উরুগুয়ের এগেনস্টে কোয়ার্টার ফাইনালে খেলবে, অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া খেলবে পানামার এগেনস্টে। তো কলম্বিয়া এখানে জিতে যাবে আমরা ধরে নিতে পারি। সেক্ষেত্রে ব্রাজিল যদি উরুগুয়েকে হারিয়েও দেয় তারপরেও তারা সেমিফাইনালে আবার পড়বে কলম্বিয়ার এগেনস্টে। তার মানে সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য রাস্তাটা সহজ। একই অবস্থা কিন্তু আপনি ইন্টারেস্টলি আপনার একই সময় তো ইউরো চলছে, একই অবস্থা কিন্তু আপনার ইউরোতেও একটা সাইড খুব কঠিন পড়ে গেছে, আরেকটা সাইড খুব সহজ। আপনি যদি দেখেন ইউরোতে এক পাশে পড়েছে আপনার কোয়ার্টার ফাইনালে, ওখানে তো কোয়ার্টার ফাইনাল অলরেডি লাইন আপ তৈরি হয়ে গেছে। কোয়ার্টার ফাইনাল আপনার স্পেন জার্মানি একটা ম্যাচ খেলবে, অন্য ম্যাচে খেলবে ফ্রান্স পর্তুগাল, এবং এই 2 ম্যাচে যারা দিবে তারাই আবার সেমিফাইনালে একাউন্টের এগেনস্টে খেলবে। তার মানে এই 4টা দলের জন্য ফাইনাল পর্যন্ত রাস্তাটা একেবারেই কঠিন। আবার অন্যদিকে যদি দেখি, ইংল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের এগেনস্টে, আর নেদারল্যান্ড খেলবে তুরস্কের এগেনস্টে। এখানে যারা জিতবে তারা খেলবে সেমিফাইনাল। তার মানে হচ্ছে আপনার ইংল্যান্ড নেদারল্যান্ডের জন্য রাস্তাটা তুলনামূলক সহজ, যেটা পর্তুগাল বা ফ্রান্স বা স্পেন এদের জন্য, জার্মানি এদের জন্য রাস্তাটা কঠিন। একই অবস্থা এখানেও আর্জেন্টিনার জন্য রাস্তাটা সহজ, ব্রাজিল বা উরুগুয়ের জন্য রাস্তাটা কঠিন। রাস্তা সহজ বা কঠিন যাই হোক, নিজেদের খেলেই জিততে হবে। সবগুলো যারা শিরোপার দাবিদার, যাদেরকে আমরা ফেভারিট মানছি, তারা জয় পেয়েই ফাইনালে উঠুক, আমাদের আরও উপভোগ্য ম্যাচ উপহার দিক। আপনারা সবাই ভালো থাকবেন।